বাংলাদেশের জুলাই জঙ্গি উত্থানের নতুন করে কিছু খবর বের হয়েছে। এর মধ্যে একটা আমেরিকান সংবাদ সংস্থা প্রকাশ করেছে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র $325 মিলিয়ন খরচ করেছে দীর্ঘদিন ধরে ইউনূসের নেতৃত্বে বদিউল আলম এইসব লোকজন দিয়ে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের জন্য। একইভাবে নর্থ ইস্ট চ্যানেল নামে একটা ইন্ডিয়ান সংবাদ সংস্থা, তারা 8 পর্বের ধারাবাহিক আর্টিকেল প্রকাশ করছে কিভাবে এই জুলাই জঙ্গি উত্থানে ষড়যন্ত্র হয়েছিল। ইতিমধ্যে তারা 2টো ইনস্টলমেন্ট প্রকাশ করেছে, যেখানে তারা দেখিয়েছে যে বাংলাদেশের এই জুলাই জঙ্গি উত্থানে কিভাবে সেনাবাহিনী জড়িত হয়ে গিয়েছিল এবং সেনাবাহিনীর কর্তারা স্নাইপার দিয়ে 100 রাস্তায় যারা কাজ করে এই ধরনের শ্রমিককে মেরে এগুলোকে ছাত্র বলে চালিয়ে দিয়ে এই জঙ্গি উত্থান ত্বরান্বিত করেছিল। অদ্ভুত বিষয় হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানকার যার নামে আন্দোলনটা চালানো হয়েছিল সেখান থেকে কেউ কিন্তু মারা যায়নি। নিষ্ঠুরতা এবং এর ব্যাপকতা বাংলাদেশের মানুষ তো এখন ভোগ করছে। তারা দরিদ্র হয়ে গেছে, তাদের দেশ প্রায় ধ্বংস হয়ে গেছে, তাদের দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে এবং তারা ইউনূসের পরে এখন তারেক রহমান সরকার চালাচ্ছে, কিন্তু কেউ কিন্তু দেশটা ঠিক মতো চালাতে পারছে না এবং পারবেও না। এই অবস্থায় আমি রাজনীতিতে যোগ দিলাম। অবশ্যই এটাকে স্বঘোষিত বলতে পারেন, আমি একজন আওয়ামী লীগের সদস্য হিসাবে কার্যক্রম চালাবো, এটা ঘোষণা দিয়ে এসেছি। তো সেই ক্ষেত্রে আমি যেটা চিন্তা করেছি, আমার ইউটিউবের আমার কথাবার্তা অনেক বেশি বলবো এবং ইউটিউবে টক শো উপস্থাপন করব। টক শো বলতে আমি আমাদের মূল যে কথাগুলো দরকার বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী যারা যেসব কথা বলে বলে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের মগজ ধুলাই করেছিল, সেই জিনিসগুলো আমরা পুরো রিভিজিট করব। তার মধ্যে ছিল দুর্নীতি, যেটা মিথ্যা প্রমাণিত হয়ে গেছে, কারণ ইউনূসের সময় দুর্নীতি তার সকল সীমা ছাড়িয়ে গিয়েছিল। দুর্নীতিতে আওয়ামী লীগের যতই আপনি দেখুন, সারা বিশ্বের সব রেকর্ড বলে সেই দুর্নীতি ছিল, কিন্তু 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ দুর্নীতিতে 5 বার শীর্ষস্থান অধিকার করেছিল। শেখ হাসিনা সরকার এসে এটা কমিয়েছিল। এগুলো একদিনে তো বলা যাবে না, জাস্ট কিছু কিছু ধরিয়ে দিচ্ছি। আরেকটা ছিল মানবাধিকার লঙ্ঘন। মানবাধিকার লঙ্ঘনেও যেখানে দেখা যাচ্ছে যত গুম খুনের কথা বলা হয়েছিল এগুলা সব ফিরে এসেছিল এবং যে আয়না ঘরের কথা বলা হয়, সে আয়না ঘর দেখা যাচ্ছে যে একটা কল্পিত জিনিস ছিল, যেখানে গোলাম আজমের ছেলে মীর কাসেম আলীর ছেলেরা বসবাস করেছে বলে বলা হয়েছিল। পরবর্তীতে দেখা গেছে যে এরা সবাই অনেক শান শৌকতে ছিল বিভিন্নভাবে, বিশেষ করে গোলাম আজমের ছেলেটা এসি রুমে ছিল, তার জন্য সব ধরনের ব্যবস্থা ছিল, কিন্তু এরা এগুলোকে গুম বলে চালিয়ে দিয়েছে। এবং যত বাংলাদেশ থেকে ভূমধ্যসাগর দিয়ে বাংলাদেশ থেকে যেসব তরুণরা ইটালি বা স্পেন যাওয়ার জন্য পাড়ি দেয় এবং যেগুলো শরীর সমাধি হয়, সেই সংখ্যাগুলাকে এনে গুমের খাতায় বসিয়েছিল। ইলিয়াস কালী হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, কিন্তু সেটা তো বিএনপির মির্জা আব্বাস সাহেবই বলছেন যে শেখ হাসিনা সরকার বা কেউ ইলিয়াস আলীকে গুম করে নাই, গুম করেছে তার বিএনপির অভ্যন্তরীণ অন্তর্কুণ্ড। তো এগুলো আমরা সব জেনে শুনেও কিন্তু সেগুলো আমরা কোনো মানুষ বিশ্বাস করে বা না করে এটার উপর যথেষ্ট কাজ আমরা করিনি। আর একটা তৃতীয় জিনিস ছিল যে ইন্ডিয়ার কাছে শেখ হাসিনা বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিলেন এবং এই জিনিসটা ছিল সম্পূর্ণ মিথ্যা এবং এইটার উপর আমাদের অনেক কাজ করার বাকি। দেখুন, আজকে যে কথাগুলো বলবো সেটা শুধু এই ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে। কারণ হলো আমরা কিছুদিন ধরে দেখেছি যে ভারত বাংলাদেশের যে সম্পর্ক ঐতিহাসিক, যেটা সেই সম্পর্কটা কিসের ভিত্তির উপর হওয়া দরকার ছিল এবং সেটা কিসের উপর এসেছে, সেই জায়গাটা একটু কথা বলি। এটা অত্যন্ত ব্যাপক বিষয়। আজকে যেটা বলবো, দেখুন, ভারতকে বলা হয় যে ভারত, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে প্রেসিডেন্ট এরশাদ ছিলেন ভারতের অত্যন্ত অনুগত, এইটা বিশ্বাস করে। তার পরবর্তীতে শেখ হাসিনা সম্পর্কে তো যা তা বলে। বিএনপি তো সবসময় ভারত বিরোধিতা করে, ভারতের বিরোধিতাই ছিল বিএনপি এবং জামাত, এই দলগুলোর রাজনৈতিক পুঁজি। তো সেক্ষেত্রে ভারত বাংলাদেশের জন্য সম্পর্ক কিভাবে স্থাপন করলো সেটা আমরা দেখি। ভারতের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমরা যদি দেখি যে সত্যিকার অর্থে বাস্তব ইস্যুগুলো কি, ভারত বাংলাদেশের সম্পর্কে 2টো বাস্তব ইস্যু আছে। একটা হলো যে আমাদের সীমান্তে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী যে বাংলাদেশি নাগরিকদের হত্যা করে, এটা একটা ইস্যু এবং এই হত্যাকাণ্ডটা হয় কিন্তু ভারতের মধ্যে, অর্থাৎ বাংলাদেশ থেকে কেউ অবৈধভাবে ভারতে ঢুকলে সেখানে এই হত্যাটা হয়, বছরে 8-10টা যাই হোক। এইটা বন্ধ করা, এইটা বন্ধ হয় না কেন, এইটা একটা ইস্যু হতে পারে। এই ইস্যুটা বাস্তব, এইটা নিয়ে আলোচনা করা যেতে পারে। আরেকটা ইস্যু হলো বাংলাদেশের নদ নদীতে যে পানি প্রবাহিত হয়, যেগুলো ভারত থেকে আসে, সেখানে পানির একটা সম্মানজনক বলুন বা ন্যায্য হিস্যা
চিকিৎসা। এর বাইরে কিন্তু ভারত বাংলাদেশে কোনো কণ্টকাকীর্ণ সমস্যা নাই। এক সময় ছিল স্থলসীমানা চিহ্নিত করার ইস্যু, সেটা শেখ হাসিনা আর নরেন্দ্র মোদী এই দুই প্রধানমন্ত্রী মিলে এটা কিন্তু সমাধান করে ফেলেছিলেন। তারপরে ভারত যেমন এই দুটা ইস্যু রয়ে গেছে, তিস্তার পানি বন্টন ভারতের অভ্যন্তরীণ কারণে এবং সীমান্তে হত্যা যেটা বন্ধ ভারত চাইলেই করতে পারে, এই দুইটা ইস্যু। আর একটা ইস্যু ভারতে আমাদের যারা বন্ধু আছেন বা যারা ভারত বাংলাদেশ সম্পর্ককে গুরুত্বপূর্ণ মনে করেন তাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই। আর একটা হলো কিছু দৃষ্টিভঙ্গিগত, অর্থাৎ ভারতের লোকজন যারা আমাদের পরিচিত বা তারা যেভাবে বাংলাদেশ সম্পর্কে কথা বলেন সেটা কিন্তু বাংলাদেশের মানুষ খুব ক্যাচ করে। অর্থাৎ সেইখানে এক ধরনের নিজেদেরকে বড় দেশের নাগরিক হিসাবে বাংলাদেশ যে ভারতের সবকিছুর উপর নির্ভরশীল সেইটা নিয়ে কথা বলার সময় যেই ভঙ্গিতে তারা কথা বলেন সেটাও কিন্তু বাংলাদেশের জঙ্গিরা তো ধরে, সাধারণ মানুষও সেটাকে সেই জিনিসটাকে লক্ষ্য করে এবং সেটাকে এই বাংলাদেশে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি হয়ে গেছে এই ধরনের মিথ্যা অপপ্রচারে কিন্তু ওইটা যুক্ত হয়। তো বাংলাদেশ সম্পর্কে এই জিনিসগুলো, এই যে তিনটা কথা বললাম, এছাড়া কিন্তু আর কিছু নাই। কিন্তু আপনি জঙ্গিদের কাছে যান, হাজারটা জিনিস আপনি পাবেন। দেশ বিক্রি করে দেওয়ার, দেশের মধ্য দিয়ে ভারতের সেনাবাহিনী চলছে, ভারতের মালপত্র চলছে, এখানকার জিনিস ওইখানে যাচ্ছে, এইরকম। এখানে শুধু অপপ্রচার, কারণ এই জিনিসগুলো তো কোনোটা পাবলিকলি প্রকাশিত না। আর বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করে এবং যেটা পুরোপুরি ইসলাম ধর্মকে কাজে লাগিয়ে হিন্দুদের প্রতি ঘৃণা ছড়িয়ে সেই ঘৃণাটাকে ভারত বিদ্বেষের সাথে সংশ্লিষ্ট করে তারা কিন্তু ওই 71-এ যে পাকিস্তান বাহিনী পরাজিত হয়েছিল আর এই লোকগুলা যে পাকিস্তানের নাগরিক হতে পারলো না, পাকিস্তানের অংশ হতে পারলো না, বঙ্গবন্ধু যে দেশটাকে ভাগ করে বাংলাদেশ করে দিলেন, সেই প্রতিশোধ নিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশে গণতন্ত্র কোনোদিন প্রতিষ্ঠিত হবে না, বাংলাদেশের সুখ শান্তি কোনোদিন আসবে না বাংলাদেশ থেকে যদি এই অন্যায্য ভারত বিরোধিতা এবং হিন্দু ঘৃণা আর ভারত ঘৃণা যেটা এইটাকে দূর করা হয়। এবং আমরা যদি পৃথিবীর অন্যান্য দেশে যাই, দেখেন প্রতিটা দেশের সাথে প্রতিটা দেশের কিছু সমস্যা আছে। যে আপনি ফিলিপাইন আর চীনের কথা চিন্তা করেন, ফিলিপাইন আর চীনের মধ্যে যথেষ্ট সমুদ্র, সাউথ চায়না, দক্ষিণ চীন সাগর, এগুলো নিয়ে যথেষ্ট ব্যাপক সমস্যা আছে। ফিলিপাইনিরা তো এখন খ্রিস্টান, চীন নাস্তিক বা বৌদ্ধ, সেখানে কিন্তু নাস্তিক ঘৃণা বৌদ্ধ ঘৃণা হিসাবে কিন্তু তারা কিন্তু ফিলিপাইনের মধ্যে কেউ কিন্তু আপনার ফিলিপাইনি জনগণের মগজ ধোলাই করে না। আপনি দেখবেন মালয়েশিয়া আর থাইল্যান্ডের মধ্যে সমস্যা আছে, একটা মুসলমান একটা বৌদ্ধ, সেখানে কিন্তু সেই সমস্যাগুলো সীমিত সমস্যা হিসেবে দেখা হয় এবং সেখানে কিন্তু এই সাম্প্রদায়িক ঘৃণা নাই। আপনি মরক্কো যান, সেখানে কিন্তু মরক্কো হলো যে স্পেন আর ফ্রান্সের পিঠের উপর মরক্কো। 100% শতভাগ মুসলমানের দেশ এবং ইসলামিক আইন কানুনে চলে, সেখানে কিন্তু দেখবেন যে কেউ সাম্প্রদায়িক ঘৃণা ছড়ায় না। তাহলে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী জঙ্গিরা কেন এই সাম্প্রদায়িক ঘৃণাটা ছড়ায়? একে তো তারা সাম্প্রদায়িক ঘৃণা ছড়ায়, এটা তাদের বাণিজ্যিক ব্যবসাও। আরেকটা হলো ওই যে মুক্তিযুদ্ধের সময় যে বাংলাদেশে ভারত যে সহযোগিতা করেছিল বা ভারত বাংলাদেশ যৌথ বাহিনী যে পাকিস্তানিদের পরাজিত করেছিল সেটার প্রতি সেই জায়গাটায় প্রতিশোধ নেওয়া। এবং এটা এতই অকার্যকর হয়ে গেছে, এই জিনিসটা আমি বারবার বলি এই জন্য যে আমাদেরকে অত্যন্ত চিন্তা ভাবনা করে বাংলাদেশ থেকে ভারতের বিশেষ করে সাম্প্রদায়িক যে ঘৃণাটা ভারতের প্রতি করা হয় সেটাকে কিন্তু সমূলে উৎপাটন করতে হবে। এছাড়া বাংলাদেশের আর কোনো রাস্তা নেই। আপনারা জানেন এই কথাগুলো আমি অনেকবার বলে এসেছি, কিন্তু এর সাথে যে জিনিসটা যোগ করে শেষ করব। সাম্প্রতিককালে দেখা গেল যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতের সম্পর্কটা বেশ ধরনের, তারা দেখাচ্ছেন যে তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রচিত হয়েছে এবং এটার ফলে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তির মনে এক ধরনের আশা সঞ্চয় হয়েছে। ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক বোধ শেষ হয়ে গেল। মাঝে মধ্যে এরকম গুজব তোলে যে শেখ হাসিনাকে আর ভারতে রাখবে না, এগুলো কিন্তু ভারতের কর্তৃপক্ষ চাইলেই কি তারেক রহমানের বা জঙ্গিদের সাথে সুসম্পর্ক করতে পারবেন? এটা পারবেন না। ভারত এর মধ্যে অনেকগুলো কাঁচা কাজ করেছে, আমি বিভিন্ন জায়গায় বলেছি। আমি যেটা বলবো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমান সাহেবের কাছে যেই চিঠি লিখেছেন বেগম খালেদা জিয়ার দাফনের দিন, যেটা হস্তান্তর করেছেন জয়শঙ্কর সাহেব, সেই চিঠিটা দেখলে আমরা বুঝতে পারি ভারতের চিন্তা ভাবনার দুর্বলতা কোথায়। তারা যে আসলে কোনো গভীরতায় যান না বাংলাদেশের সাথে সম্পর্কে। তারা বড় দেশ হিসাবে হয়তো ভাবেন যে আমাদের এত গভীরে ঢোকার দরকার কি তোমাদের সাথে। তাদের কথাবার্তা সবসময় এক ধরনের উন্নাসিকতা প্রকাশ পায়। আমি বলতেছি ভারতেও যাদের কথা বলি, যারা বাংলাদেশ নিয়ে কথা বলে, সেটাও কিন্তু সচেতন ভাবে বন্ধ করা উচিত। যদিও এই ধরনের উন্নাসিকতা নিয়ে সব বড় দেশের লোকগুলি কথা বলে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ভারতীয়দের এই জায়গাটায় এক ধরনের সচেতনতা দরকার। কিন্তু যেটা হলো যে বাংলাদেশ ভারত
যে সম্পর্কটার উপর গড়া উচিত ছিল সেটা তো এইভাবে উচিত ছিল যে বাংলাদেশ যে মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছিল একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হবে, ভারতের মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে, সেই জায়গায় বাংলাদেশ কতটা উন্নতি করেছিল সেইটা কিন্তু ভারত কখনো সেটা নিশ্চিত করতে পারেনি। যেমন গণতন্ত্রের উন্নতির ক্ষেত্রে একটা জিনিস হলো যে সেই দেশের সংখ্যালঘু শ্রেণীর মানুষরা কিন্তু সেখানে শান্তিমতো বসবাস করবে। আমরা যেটা দেখলাম যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ভারতে 1972 সালে যে হিন্দু জনগোষ্ঠী ছিল সেটা 2024 সালে 26 সালে এসে তখন যদি 20-22% থাকে, আমি অফিসিয়ালি বলছি, আনঅফিসিয়ালি অনেক রকম দাবি করেন, শুধু কাগজে কলমে অর্থাৎ পাবলিক ডোমেনে যে তথ্য পাবেন সেটা আজকে কিন্তু 9%, 7% হয়ে গেছে। আজকে এটাকে দাবি করা হচ্ছে 93% মুসলমানের দেশ। তাহলে ভারত কখনো এই প্রায়োরিটিটা দেয় নাই যে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হওয়া মানে কি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়, যে কোনো সংখ্যালঘু সম্প্রদায়, সেটা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় হোক, অন্য কোনো সংখ্যালঘু সম্প্রদায় হোক, তারা সেই দেশে নিশ্চিতভাবে বসবাস করতে পারবে। যে কোনো একটা গণতান্ত্রিক দেশে তো তাই হয় যে সমাজের সব ধরনের মানুষ, সব ধর্মের মানুষ, সব মতের মানুষ, হ্যাঁ, সব লিঙ্গের মানুষ সেখানে শান্তির সাথে বসবাস করতে পারে। বাংলাদেশে কি সেটা সম্ভব হয়েছে? হ্যাঁ, আপনি বলতে পারেন যে এটা তো আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ স্বাধীন 55 বছরে বাংলাদেশ প্রায় কত 20 বছর শাসন করেছে আওয়ামী লীগ, আর বাকি 25 বছর স্বাধীন করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধীরা। কিন্তু এখানে একটা পার্থক্য আওয়ামী লীগের সাথে স্বাধীনতা বিরোধীদের আছে। স্বাধীনতা বিরোধীদের সচেতন এজেন্ডাই হলো যে বাংলাদেশ থেকে সব হিন্দু চলে যাক, যেহেতু তারা মোটা দাগে আওয়ামী লীগকে সমর্থন করে। আর আওয়ামী লীগও কিন্তু তাদের সচেতন এজেন্ডাতে না থাকলেও তারা কিন্তু এই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে ভারতে চলে যাওয়া আটকাতে পারেনি। আর আমাদের একটা জিনিস, ভারতভাষীকে একটা জিনিস বোঝা উচিত, তারা মাঝে মধ্যে বলে যে হ্যাঁ চলে আসুক সব 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 হিন্দু, কিন্তু এটা কি কোনো সমাধান? সব হিন্দু আপনার দেশে চলে গেলে বাংলাদেশের তো লাভ নাই, বাংলাদেশ জঙ্গিদের দ্বারা বাংলাদেশ দখল করা আরো বেশি সহজ হয়ে যাবে। কিন্তু যেভাবে ভারতে মুসলমান জনসংখ্যা বাড়ছে, আপনারা কি সেটা নিয়ে একটু চিন্তা করবেন না? যাই হোক, আমার মূল কথা এইটাই যে ভারত যদি সত্যিকার অর্থে বাংলাদেশের সমস্যাগুলো বুঝতো, বাংলাদেশকে গণতান্ত্রিক পথে অগ্রগতির জন্য সহায়তা করতো, সেখানে ভারত কিন্তু এক নাম্বার এজেন্ডা তৈরি করতো বাংলাদেশে যে হিন্দু শূন্য হয়ে যাচ্ছে সেই জিনিসটা নিয়ে প্রতিটা সরকারকে বোঝানো। আমি এরশাদের কথা কেন বললাম, এরশাদকে সবাই মনে করে খুব অনুগত, তো এরশাদ সরকারের সময় তো হিন্দুদের বাংলাদেশ থেকে চলে যাওয়া বন্ধ হয় নাই। অর্থাৎ ভারত সরকার এগুলো নিয়ে চিন্তাই করেনি। ভারত সরকার তাদের ওই এজেন্ডা আছে, তারা ওগুলো বলে যে আমার নিরাপত্তা নর্থ ইস্টে গিয়ে। আরে আমি যেটা বলি কি, বাংলাদেশের এমনকি জামাত ইসলাম ক্ষমতায় আসলেও ভারতের নর্থ ইস্টে গিয়ে কিছু করবে না। কিছু জঙ্গি পাঠাতে পারে তারা, সেই জঙ্গি তো ভারতের হোমগ্রোন জঙ্গিও একই ধরনের সমস্যা তৈরি করতে পারে। মূল সমস্যাটা হলো যে বাংলাদেশে গণতন্ত্রের উন্নতিতে ভারত কোনো সহযোগিতা করছে কিনা, কারণ মুক্তিযুদ্ধের দাবি সেটা ছিল। আর বাংলাদেশ যদি গণতান্ত্রিক রাষ্ট্র না হয়, বাংলাদেশ যদি সম্পূর্ণরূপে ইসলামিক মৌলবাদীদের হাতে চলে যায়, এই হিন্দুগুলো যেগুলো আছে অপশিষ্ট সেগুলোকে তো তাড়িয়ে দেবেই। আর সাথে কি কি সমস্যা তৈরি করতে পারে ভারত কিন্তু এটা ভালোভাবে বোঝে। পাকিস্তানের সাথে ভারত কিন্তু একেবারে সেই 1947 সাল থেকে বসবাস করে আসছে। কাজে ভারতের বিষয়টা, এখানে ভারতের কি করা উচিত আমি সেটাই বলতে এসেছি। বাংলাদেশের কি করা উচিত সেটা তো আছে। বাংলাদেশ ভারত দুটোরই, অর্থাৎ বাংলাদেশ বলতে বাংলাদেশ যেহেতু দুই ভাগে বিভক্ত, একটা হলো স্বাধীনতা বিরোধী গোষ্ঠী, একটা হলো মুক্তিযুদ্ধের মূলধারার গোষ্ঠী, দুটোই বাংলাদেশের সমান সমান শক্তিশালী। ফলে এই বাংলাদেশ কার হাতে যাবে এখনো এটা অনিশ্চিত। আমরা বিশ্বাস করি এটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির হাতে আসবে, কারণ হলো মুক্তিযুদ্ধের হলো ইতিহাসের শক্তি, অর্থাৎ ইতিহাস এবং সভ্যতা, এই দুই শক্তিকে কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধে আমরা সাফল্য পেয়েছিলাম। সেই দুই শক্তি তো এখন আওয়ামী লীগের সাথে আছে। ফলে দীর্ঘমেয়াদে আওয়ামী লীগই কিন্তু রাজনৈতিকভাবে শক্তিশালী, কিন্তু সেটা সেই শক্তি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দলগুলোর সাথে নাই বলে তারা পরাজিত হবে। কিন্তু ভারত কোন ভিত্তিতে বাংলাদেশের সাথে তার সম্পর্ক তৈরি করবে সেটা হওয়া উচিত। এই বাংলাদেশে গণতন্ত্র অগ্রগতিতে ভারতের এটা কন্ডিশনাল হওয়া উচিত, এবং সেই সাথে অবশ্যই বাংলাদেশের হিন্দু জনসংখ্যা যাতে ভারতে যেতে না হয়, তারা যাতে বাংলাদেশের মানমর্যাদার সাথে বসবাস করতে পারে, সেই দিকটার উপর ভারতের দৃষ্টি নিবদ্ধ করা উচিত। কিন্তু ভারতের কোন তরফে কিন্তু আমরা সেটা পাই না। তাদের এজেন্ডাতে অন্য জিনিসগুলো আছে, তাদের নিরাপত্তার কথা বলা হয়, আর আরো অনেক ধরনের কথাবার্তা বলেন, এবং অ্যাটিচিউডের একটা ব্যাপার আছে যেটা তারা বলবো যে ম্যাচুরিটির সাথে প্রকাশ করতে পারেন না। এই অবস্থায়
আমাদেরকে অত্যন্ত সচেতনভাবে কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কটা এগিয়ে নিতে হবে এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশের সাথে ভারতের নিবিড় সম্পর্ক তৈরি করতে হবে এবং ভবিষ্যতে অতীতে যেভাবে ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি হয়ে গেছে এই মিথ্যা কথাগুলা বলে বলে যাকে মানুষের মগজ ধোলাই করেছে সেখান থেকে বাংলাদেশের মানুষকে ফিরিয়ে আনতে হবে। কাজটা অত্যন্ত কঠিন, কিন্তু আমি হিসাব করে দেখলাম যে এই কাজের উপর পুরো বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র রক্ষা করছে। এইটা দিয়েই জঙ্গিরা বাংলাদেশ দখল করেছে এবং এটা দিয়ে বাংলাদেশকে তারা আফগানিস্তান, বাংলাদেশকে আপনার সেই লৌহ যুগ বলুন, প্রস্তর যুগ বলুন, সে অন্ধকার যুগে নিয়ে যেতে পারবে শুধু একটা জিনিস দিয়ে, ভারত বিরোধিতা, ভারত ঘৃণা আর হিন্দু ঘৃণা নিয়ে। এটা নিয়ে আমাদের সচেতন হতে হবে এবং এটা নিয়ে ব্যাপক কাজ করতে হবে। আমি সেই কাজটা কিন্তু চালু রাখবো।